নমস্কার বন্ধুরা, বর্তমান সময়ে মিড ক্যাপ ক্যাটাগরিতে প্রায় 30টার মতো মিউচুয়াল ফান্ড আছে। তো এর মধ্যে টপ 3 মিউচুয়াল ফান্ড কোনগুলো? আজকে আমরা এই ভিডিওতে সেরা 3টে মিউচুয়াল ফান্ড খুঁজে বের করব। ভিডিওর শুরুতেই একটা কথা বলে নিই, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এডুকেশন পারপাসেতে। এর আগে আমি একটা মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম যে সেরা মিউচুয়াল ফান্ড খুঁজে নিতে গেলে আপনাদের কিন্তু কতগুলো প্যারামিটার্সের উপর নজর দিতে হবে। তো সেই প্যারামিটার্সগুলোর উপর বেস করেই আজকে আমরা সেরা 3টে মিউচুয়াল ফান্ড খুঁজে বের করব। এবং এই সেরা মিউচুয়াল ফান্ড খুঁজে নেবার যে মেথড যেটা আমি ইউজ করছি সেটা হলো এলিমিনেশন মেথড। অর্থাৎ সিলেক্টিং যেসব প্যারামিটার্সগুলো আছে সেই প্যারামিটার্সগুলোর এগেনস্টে ইন্ডিভিজুয়াল প্রতিটা মিউচুয়াল ফান্ড কেমন পারফর্ম করেছে সেই পারফরমেন্সটা দেখব এবং যে মিউচুয়াল ফান্ডগুলো ভালো পারফর্ম করতে পারেনি সেগুলোকে আমরা এলিমিনেট করে দেব। তো প্রথমেই আমরা দেখে নিই যে মিউচুয়াল ফান্ডগুলো অ্যাটলিস্ট 5 বছর পার করেছে তাদের লিস্টটা। তো আপনাকে আমি শো করছি যে মিউচুয়াল ফান্ডগুলো অলরেডি 5 বছর পার করেছে এবং তাদের পারফরমেন্সও সাথে সাথে আমি শো করছি। প্রথম আমরা দেখব যে তাদের বেঞ্চমার্কের এগেনস্টেতে তারা কেমন পারফর্ম করেছে। মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ডের ক্ষেত্রে তারা প্রধানত দুটো বেঞ্চমার্ককে ফলো করে। কিছু কিছু ফান্ড আছে যারা নিফটি মিড ক্যাপ 150কে বেঞ্চমার্ক হিসাবে মানে, আবার কিছু ফান্ড আছে যারা সেন্সেক্স 150 মিড ক্যাপ এটাকে তাদের বেঞ্চমার্ক হিসাবে মানে। তো আমরা দেখব যে এই বেঞ্চমার্কের এগেনস্টেতে প্রতিটা ইন্ডিভিজুয়াল ফান্ডের পারফরমেন্স কেমন এবং যে যে মিউচুয়াল ফান্ড একটা 10 ইয়ারেতে তাদের বেঞ্চমার্কের থেকে খারাপ পারফর্ম করেছে সেটাকে আমরা লাল কালি দিয়ে ডিনোট করব। একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। মনে করুন প্রথম যে ফান্ডটা আমি নিচ্ছি সেটা হলো আদিত্য বিড়লা সান লাইফ মিড ক্যাপ ফান্ড। তো এই যে ফান্ড, এই ফান্ডের ক্ষেত্রে এদের যে বেঞ্চমার্ক সেটা হলো নিফটি মিড ক্যাপ 150 টোটাল রিটার্ন ইন্ডেক্স। এইবার যদি আমি 3 বছরের টেনিয়রে এই বেঞ্চমার্ক এবং এই ফান্ডের পারফরমেন্স দেখি তাহলে দেখতে পাবো যে বেঞ্চমার্ক রিটার্ন দিয়েছে 34.84, কিন্তু এই ফান্ডটা যেটা রিটার্ন দিয়েছে সেটা হলো 30.90। তো বেঞ্চমার্কের থেকে কম। 5 বছরের ক্ষেত্রে যদি দেখি যে বেঞ্চমার্ক দিয়েছে 16.97 এবং এই ফান্ড দিয়েছে 12.52। 10 বছরের ক্ষেত্রে বেঞ্চমার্কের রিটার্ন হচ্ছে 21.17, কিন্তু এই ফান্ডের রিটার্ন হচ্ছে 18.81। তাহলে দেখা যাচ্ছে যে এই ফান্ড কনসিস্টেন্টলি তার বেঞ্চমার্কের থেকে খারাপ পারফর্ম করেছে। তো এইভাবে প্রতিটা ফান্ডের ক্ষেত্রে আমি দেখে নেব যে বেঞ্চমার্কের থেকে তাদের পারফরমেন্স কেমন। যেখানে যেখানে খারাপ পারফর্ম আছে সেগুলোকে আমি লাল কালি দিয়ে ডিনোট করে নেব। এরপর আমি দেখব যে কোন কোন ফান্ড 3টে 10 ইয়ারেতেই অর্থাৎ 3 বছর, 5 বছর এবং 10 বছর 3টে ক্ষেত্রেই বেঞ্চমার্কের থেকে খারাপ পারফর্ম করেছে। তো যেগুলো খারাপ পারফর্ম করেছে সেগুলোকে আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে দিলাম। দেখুন আদিত্য বিড়লা সান লাইফ, ডিএসপি, ফ্র্যাঙ্কলিন, আইডিবিআই, সুন্দরম এবং টরাস এরা কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি। সুতরাং এগুলোকে আমি কিন্তু আমার লিস্ট থেকে এলিমিনেট করে দেব এবং এলিমিনেট করে দেওয়ার পর যে ফান্ডগুলো থেকে যাচ্ছে সেই লিস্টে আপনাকে আমি শো করছি। এবার যে ফান্ডের লিস্টে আমি পেলাম সেই লিস্টের মধ্যে যে ফান্ডগুলো আছে সেই ফান্ডগুলো প্রতিটাই তাদের বেঞ্চমার্ককে বিট করতে পেরেছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, যদিও তারা প্রত্যেকেই বেঞ্চমার্ককে বিট করতে পেরেছে কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল রিটার্ন কিন্তু কোনো ফান্ডের ক্ষেত্রে বেশি, কোনো ফান্ডের ক্ষেত্রে কম। তো আমি এবার দেখব যে এই যে ফান্ডগুলো আছে এদের যে অ্যাভারেজ রিটার্নটা আছে সেই অ্যাভারেজ রিটার্নের থেকে কোন কোন ফান্ডগুলো বেশি রিটার্ন দিয়েছে। এবার দেখুন যে 3 বছরের ক্ষেত্রে যদি এদের অ্যাভারেজ রিটার্ন দেখেন তাহলে দেখা যাচ্ছে 33.59, কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রতিটা ফান্ড এই রিটার্ন দিতে পারেনি। তো যে যে ফান্ড এই রিটার্ন দিতে পারেনি সেগুলোকে আমি লাল কালি দিলাম। 5 বছরের ক্ষেত্রেও তাদের অ্যাভারেজ রিটার্ন বের করে দেখলাম 18.13। যে যে ফান্ড 18.13 থেকে কম দিয়েছে তাদেরকে আমি লাল কালি দিলাম। ঠিক তেমনিভাবে 10 বছরে যদি অ্যাভারেজ রিটার্ন দেখি সেটা হচ্ছে 21.92। যে ফান্ডগুলোর থেকে কম রিটার্ন দিয়েছে সেগুলোকে আমি লাল কালিতে ডিনোট করলাম। এইবার আমি দেখব যে যে ফান্ডগুলো এই 3 বছরেতেই তাদের যে অ্যাভারেজ সেই অ্যাভারেজের থেকে কম পারফর্ম করেছে, তো তার মধ্যে আমি যে ফান্ডগুলো পেয়ে গেলাম অ্যাক্সিস, বরোদা, এইচএসবিসি এবং আইসিআইসিআই, এগুলোকেও কিন্তু আমি আমার লিস্ট থেকে সরিয়ে দিলাম। তো এতক্ষণ আমরা রিটার্ন প্যারামিটার্সের উপর বেস করে মিউচুয়াল ফান্ডগুলোকে শর্ট লিস্ট করেছি। এরপর যে মিউচুয়াল ফান্ডগুলো থেকে গেল সেই মিউচুয়াল ফান্ডগুলোর উপরেতে আমরা এদের যে রিস্ক প্যারামিটার সেই রিস্ক প্যারামিটার্সগুলো কিন্তু চেক করে দেখে নেব, কারণ আমাদেরকে দেখতে হবে যে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নটা কোন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ভালো। তো এই রিস্ক প্যারামিটার চেক করার জন্য আমি 5টা রেশিও নেব। এই রেশিওগুলো হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বিটা, শার্প রেশিও, আলফা এবং ট্রেনর রেশিও। তার মধ্যে প্রথম যে দুটো রেশিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং বিটা, এর ক্ষেত্রে যত ভ্যালুটা কম হবে ততই আমাদের জন্য ফেভারেবল। তো কম ভ্যালু যেগুলো আছে সেগুলো ভালো। আর
সাব রেশিও, আলফা এবং ট্রেনার রেশিওর ক্ষেত্রে এর ভ্যালুটা যত বেশি হবে তত ফেভারেবল। এবার আমরা দেখে নিই যে এই ফান্ডগুলোর ক্ষেত্রে এই রেশিওগুলো কেমন ছিল। তো এটা আমি দেখে নিলাম। এবার আমি কি করব, এই রেশিওগুলোর অ্যাভারেজ নেব এবং ইন্ডিভিজুয়াল ফান্ডের পারফরমেন্সটা তার অ্যাভারেজের থেকে কতটা ভালো বা খারাপ সেটা চেক করব। যদি খারাপ পারফরমেন্স হয় সেটাকে আমি লাল কালি দিয়ে ডিনোট করব। প্রথম যে প্যারামিটার ধরুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ হচ্ছে 20.37, কিন্তু কোনো ফান্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা একটু বেশি আছে। তো 20.37-এর উপরে যেগুলো আছে, 21-এর উপরে যেগুলো আছে সেগুলোকে আমি বলতে পারি যে এটা একটু নেগেটিভ হয়ে গেল, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি আছে। তো 21-এর উপর যেগুলো আছে সেগুলোকে আমি লাল কালি দিলাম। বিটার ক্ষেত্রে বলা হয় যে বিটা যদি 1 বা তার কম হয় তাহলে সেটাকে ফেভারেবল মানা হয় এবং আইডিয়াল মানা হয়। দেখা যাচ্ছে যে প্রতিটা ফান্ডের ক্ষেত্রেই তাদের বিটা ভ্যালুটা 1-এর থেকে কম আছে, সুতরাং আমি বিটাটাকে কনসিডারের মধ্যে রাখছি না। তারপরে যে রেশিওটা আসছে সেটা হলো সার্ভ রেশিও। সার্ভ রেশিও সবসময় 1 বা তার বেশি হলে সেটাকে আমি ভালো বলবো। এবং যদি আমি অ্যাভারেজও দেখি এই মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে এদের অ্যাভারেজ সার্ভ রেশিও হচ্ছে 1.01। তো যদিও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সার্ভ রেশিও 1-এর উপরে আছে সেগুলোকে তো আমি নেবও, এবং যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সার্ভ রেশিও অ্যাটলিস্ট 0.9-এর উপরে আছে সেগুলোকে আমি নিয়ে নেবো, কিন্তু 0.9-এর নিচে যেগুলো আছে সেগুলোকে আমি লাল কালি দিয়ে দিলাম। এরপর দেখবো আমি আলফাটা যত বেশি হয় ততই ভালো। এবং যদি আমি আলফাটা দেখি যে অ্যাভারেজ এই গ্রুপের মধ্যে আসছে 4.68, আমি অ্যাটলিস্ট 2-এর থেকে বেশি যেগুলো আছে সেই আলফাগুলোকে কিন্তু আমি ধরে নেব, এবং যেগুলো 2-এর থেকে কম আছে সেগুলোকে আমি লাল কালি দিয়ে ডিনোট করলাম। এবং ট্রেনার রেশিওর ক্ষেত্রেও আমি দেখলাম যে 0.20-এর নিচে যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমি লাল কালি দিয়ে ডিনোট করে নিলাম। তো এরপর আমি পুরো একটা কমপ্লিট পিকচার পেয়ে গেলাম এবং আমি যেখানে 4টে প্যারামিটার্সকে হাইলাইট করলাম। এবার দেখে নেব যে কোন কোন ফান্ড আছে যে ফান্ডের ক্ষেত্রে অ্যাটলিস্ট 3 বা তার বেশি আছে লাল কালি। তো যে মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 3 বা তার বেশি লাল কালি আছে সেই মিউচুয়াল ফান্ডগুলোকে আমি লিস্ট থেকে সরিয়ে দিলাম, এবং বাকি যে লিস্টে রয়ে গেল সেই ফান্ডগুলোকে আমি নিয়ে নিলাম। এরপরে আমরা যে প্যারামিটারসটা এর সাথে ইনক্লুড করব সেটা হলো এক্সপেন্স রেশিও। তো এক্সপেন্স রেশিও যত কম হবে ততই ভালো। এবার আমি যদি দেখি যে এক্সপেন্স রেশিওর ক্ষেত্রে সব ফান্ডের ক্ষেত্রেই কিন্তু এক্সপেন্স রেশিও 1-এর কম আছে, কিন্তু এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড এবং ইউটিআই মিড ক্যাপ ফান্ড এই দুটোর ক্ষেত্রে কিন্তু এক্সপেন্স রেশিওটা একটু বেশি আছে, 0.9-এর উপরে আছে। বাকি ফান্ডগুলোর ক্ষেত্রে কিন্তু এক্সপেন্স রেশিওটাও কিন্তু কমের দিকে আছে। তো এইবার যদি আমি এই এক্সপেন্স রেশিওটাকেও এই প্যারামিটার্সের ভিতর ইনক্লুড করে নিই তাহলে দেখা যাচ্ছে যে ইউটিআই মিড ক্যাপ ফান্ড যেটা, সেটার পারফরমেন্স তো এমনিতে কম্পারেটিভলি খারাপ ছিল, তার সাথে সাথে এক্সপেন্স রেশিওটাও বেশি আছে, তো এর ক্ষেত্রে লাল কালিটাও বেশি এসে যাচ্ছে। তো আমি কি করলাম, ইউটিআই মিড ক্যাপ ফান্ডটাকেও আমার লিস্ট থেকে সরিয়ে দিলাম। তারপরে আমার কাছে থেকে গেল 5টা মিড ক্যাপ ফান্ড। এই 5টা মিড ক্যাপ ফান্ডই কিন্তু ভালো। এবার এই 5টা মিড ক্যাপ ফান্ডের ভেতর থেকে কোন মিড ক্যাপ ফান্ডটা ভালো সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপরে, আপনার রিস্ক প্রোফাইল এবং আপনার ইনভেস্টমেন্ট স্টাইলের উপরেতে। যদি আপনি অ্যাগ্রেসিভ ইনভেস্টার হন এবং যদি ভোলাটিলিটি আপনাকে খুব একটা এফেক্ট না করে, তাহলে আপনার জন্য আমি বলবো বেস্ট হতে পারে কোয়ান্ট, পিজিআইএম এবং এডেলওয়াইজ। আমি দেখতে পাচ্ছি যে এদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি, অর্থাৎ এদের রিটার্নের ভ্যারিয়েশনটা বেশি, বিটা ভ্যালুটাও বেশির দিকে আছে, কিন্তু আবার এদের আলফা এবং সার্ভ রেশিও বেশি, অর্থাৎ রিটার্নও এরা বেশি দেয়। সুতরাং আপনি এই 3টে মিউচুয়াল ফান্ডকে সিলেক্ট করতে পারেন। আর যদি আপনার ইনভেস্টমেন্ট স্টাইলটা একটু কনজারভেটিভ হয়, যদি আপনি ভোলাটিলিটিটা কম পছন্দ করেন, আপনি চান স্টেডি রিটার্ন দেবে, ভালো রিটার্ন দেবে, কিন্তু ভোলাটিলিটিটা কম হবে, রিস্কটা তুলনামূলকভাবে কম হবে, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হতে পারে এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড অথবা কোটাক এমার্জিং ইকুইটি ফান্ড। কারণ এই দুটো ফান্ডের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এদের ভোলাটিলিটিটা কম, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম। এইবার মনে করুন আপনি মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে 10,000 টাকা এসআইপি করতে চান। তো আপনি কোন ফান্ডে কত টাকা ইনভেস্ট করবেন, লার্জ ক্যাপে কত করবেন, মিড ক্যাপে কত করবেন, স্মল ক্যাপেই বা কত করবেন, পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন, সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।